ওমা, ওই পাগলটাকে 10টা টাকা দাও না, কিছু কিনে খাবে। দেখ না কেমন নোংরা থেকে খাবার খুঁটে খাচ্ছে। 12 বছরের ঐশী এই কথাগুলো বলে ওর মা শাশ্বতীকে। শাশ্বতী মেয়ের কথা শুনে পাগলটার দিকে তাকিয়ে আঁতকে ওঠে। খুব চেনা লাগছে। কাছে গিয়ে ভালো করে মুখটা দেখে চিনতে পেরে যায় শাশ্বতী। এ তো অনুপম, অনুপম চৌধুরী। মেয়ের হাত ধরে টেনে নিয়ে চলে আসে ওখান থেকে। মায়ের এমন ব্যবহার আগে দেখেনি ঐশী, তাই অবাক হয়ে যায়। কারণ মা তো এমন কাউকে দেখলেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আজ কি হলো মায়ের? ঐশী মাকে বেশ ভয় পায়, তাই এর কারণ জিজ্ঞাসা করতে পারেনি। তবে মায়ের কঠিন মুখটা দেখে বুঝেছে মায়ের কিছু হয়েছে। অন্যদিন মায়ের সাথে কোথাও গেলে মা নিজের থেকেই ওকে এটা ওটা কিনে দেয়, কিন্তু সেদিন নিজের প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনেই অটোতে উঠে পড়ে ঐশীর হাত ধরে। সেদিন বাড়ি ফিরে শাশ্বতী যেন কেমন আনমনা হয়ে যায়। দুপুরে খেতে বসে একটাও কথা হয়নি মা আর মেয়ের মধ্যে। ঐশীও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। অন্যদিন এটা খাবো না, ওটা খাবো না বলে বায়না করে। খেয়ে নিয়ে ঐশী নিজের ঘরে চলে যায়। শাশ্বতী একবার শুধু ঐশীকে বলে, সোজা শুয়ে পড়, ঘুমিয়ে নাও। দুপুরে জেগে থাকলে রাতে পড়তে পারবে না, তখন বকুনি খাবে। কথাটা যেন মনে থাকে। ঐশী ঘাড় নেড়ে হ্যাঁ বলে, লেপের তলায় ঢুকে পড়ে। সেই পাগল মানে অনুপমকে দেখার পর থেকে শাশ্বতীর মনটা ভালো নেই। সেই ছটফটে ছেলেটার এমন অবস্থা কল্পনাই করতে পারছে না শাশ্বতী। কি ভাব ছিল দুজনের মধ্যে! একসাথে কলেজে আসা যাওয়া ছাড়াও কলেজ কেটে এদিক ওদিক চলে যাওয়া, লুকিয়ে সিনেমা দেখা, ভিক্টোরিয়ার সবুজ ঘাসে গায়ে গা ঠেকিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া। সেই ছেলেটার এমন করুণ অবস্থা দেখে শাশ্বতীর মনটা সত্যিই খারাপ হয়ে যায়। একসময় কলেজের সবাই ওদের লাভস বার্ড বলতো। দুজন দুজনকে একদিন না দেখে থাকতে পারত না। অনুপম অবশ্য শাশ্বতীর থেকে 2 বছরের সিনিয়র ছিল। সে বছর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অনুপম গিটার বাজিয়ে গান গেয়েছিল। পরে শাশ্বতীর নাচ ছিল। শাশ্বতী ভালো নাচ করত। সেই নাচ দেখে অনুপমর প্রেমে পড়ে যায়। অনুপম পরে নিজে যেচে শাশ্বতীর সাথে আলাপ করে। এরপর দুজনের প্রায়ই দেখা সাক্ষাৎ হওয়া কলেজ ক্যান্টিনে গানের আসরে। সেখানে অনুপম টেবিল বাজিয়ে গান গাইত, আর সবাই মনোমুগ্ধ হয়ে শুনত। শাশ্বতীও শুনত। এইভাবেই দুজনের মধ্যে ভাব ভালোবাসা শুরু হয়। অনুপম কলেজ শেষ করেই বাবার ব্যবসায় ঢুকে পড়ে। ওর বাবার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা ছিল। এছাড়াও ছিল গার্মেন্টসের বিজনেস। আলালের ঘরের দুলাল ছিল অনুপম। হ্যান্ডসাম অনুপমকে অনেক মেয়েই পছন্দ করত, কিন্তু অনুপম কাউকে পাত্তা দিত না। ও যে শাশ্বতীর প্রেম আর রূপে পাগল। শাশ্বতীও বাবা মায়ের একমাত্র সন্তান, আর ওর বাবাও ভালো চাকরি করতেন। সচ্ছল পরিবারের মেয়ে ছিল শাশ্বতী। রূপে গুণে শাশ্বতীও কম যেত না কারো থেকে। অনুপম কলেজ ছেড়ে দিলেও শাশ্বতীর সাথে দেখা করত কলেজের বাইরে, আর অন্য সময় এদিক সেদিক ঘুরতেও যেত শাশ্বতীকে নিয়ে। দুজনেরই বাড়িতে ওদের দুজনের কথা জেনে গিয়েছিল, তাই বাড়ির লোকে জেনে যাওয়ার কোনো ভয় ছিল না, আর তাদের লুকিয়ে কোথাও যেতেও হতো না। এইভাবেই বছর 3 চলে যায়। শাশ্বতীও কলেজের পাঠ শেষ করে চাকরির চেষ্টা করে, আর সাথে টুকটাক পড়াশোনাও করছে। বাড়িতে বিয়ের কথা উঠেছিল ঠিকই, কিন্তু শাশ্বতী বলে দিয়েছে চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ে করবে, তার আগে নয়। অনুপমের সাথে মেলামেশা চলছে অবাধ গতিতে। বেশ কয়েকদিন ধরে অনুপমের আচরণ কেমন যেন অন্যরকম লাগে শাশ্বতীর। আগে যে সময়ে যেখানে দাঁড়াতে বলতো শাশ্বতী, সেখানে ঠিক সময়ের আগেই এসে হাজির হতো অনুপম। পরে অনুপম কেমন যেন ওকে এড়িয়ে যেতে চাইছে। ওকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখে পরে বলতো বাড়ি ফিরে যেতে, নিজে আর আসত না। পরে দেখা হলে তার কারণ যেটা বলতো সেটা ঠিক মেলাতে পারত না শাশ্বতী। আগে দেখা হলে শাশ্বতীকে ছেড়ে যেতে চাইত না, তখন আধ ঘণ্টার মধ্যেই চলে যেতে চাইত বিভিন্ন অজুহাত দিয়ে। শাশ্বতীকে বলেছিল ব্যবসায় অনেক সময় দিতে হয়, তাই এখন সময় পায় না।
শাশ্বতীও সেটা বিশ্বাস করে নিয়েছিল। এক রবিবার অনুপমের সাথে শাশ্বতীর এক জায়গায় যাওয়ার কথা অনেক দিন আগেই ঠিক করা ছিল। শাশ্বতী ওকে মনে করিয়ে দেয়। প্রথমে যাব বললেও পরে বলে কাজ আছে, যেতে পারবো না। পরে যাবে সেটাও জানায়। শাশ্বতী মেনে নেয়। সেই রবিবার শাশ্বতীর এক বন্ধু অনামিকার সাথে শাশ্বতী নিউ মার্কেটে যায়। সেখান থেকে ওরা জিনিসপত্র কেনাকাটা করে। তাড়াতাড়ি হয়ে যায়, তাই ওরা ঠিক করে ভিক্টোরিয়া যাবে। সেখানে একটু আড্ডা মেরে বাড়ি ফিরবে। কথা মতো ভিক্টোরিয়ায় দুজনেই চলে যায়। হাঁটতে থাকে দুজনে। হঠাৎ শাশ্বতীর মনে হল অনুপম যেন কারোর কাঁধে হাত দিয়ে বসে আছে। সামনাসামনি গিয়ে দেখাটা ঠিক হবে না, আর অনামিকাকেও ওর সন্দেহের কথাটা বলাও যাবে না। তাই ওরা দুজন অনুপমের পিছন দিক দিয়ে হেঁটে যেতে যেতে দেখে শাশ্বতী ঠিকই দেখেছে। অনুপম সংযুক্তার কাঁধে হাত দিয়ে বসে হেসে হেসে কথা বলছে। সংযুক্তা হল বড় লোকের একমাত্র দিমাকি মেয়ে। শাশ্বতীর সাথেই স্কুল কলেজে পড়াশোনা করেছে, দেখতে খুব সুন্দর আর খুব স্মার্ট। ও বরাবরই শাশ্বতীকে হিংসা করত। যখন দেখেছিল অনুপমের সাথে ওর ভাব ভালোবাসা হয়েছে, তখন থেকেই ওর ওপর হিংসাটা আরও বেড়ে যায়। একদিন শাশ্বতীর সাথে কথা কাটাকাটি করার সময় বলেও ছিল, দেখিস তোর থেকে অনুপমকে আমি একদিন ঠিক কেড়ে নেব। শাশ্বতী বলেছিল, সেটা কোনোদিনই পারবি না, চেষ্টা করে দেখতে পারিস। তোকে যেমন নাচে আমি হারিয়ে দিই, ঠিক তেমনভাবেই এই চ্যালেঞ্জেও তোকে হারিয়ে দেব। সংযুক্তা তখন ব্যঙ্গের হাসি হেসেছিল। সত্যি সত্যি সংযুক্তা ওর থেকে অনুপমকে ছিনিয়ে নিয়েছিল। ভিক্টোরিয়াতে ওদের দুজনকে একসাথে দেখার পর থেকে শাশ্বতী আর কোনোদিনই অনুপমের সাথে যোগাযোগ করেনি। তবে অনুপম দু একবার ওর সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছিল। আসলে অবজ্ঞা অবহেলা একদম বরদাস্ত করতে পারে না শাশ্বতী। খুব কষ্ট হতো অনুপমকে দেখতে পেত না বা কথা বলতে পারত না বলে, কিন্তু অনুপম যে ওকে আর ভালোবাসে না। এরপর শাশ্বতীর সাথে ওর বাবা মায়ের দেখা, ডাক্তার দিবাকরের বিয়ে হয়ে যায় আর চলে যায় কলকাতার বাইরে। ওখানেই এরপর ঐশীল জন্ম হয়। ততদিনে অনুপমের কথা মন থেকে একদম চলে যায় শাশ্বতীর। পরে দিবাকর কলকাতায় চলে আসে, কারণ শাশ্বতীর বাবা মারা যাওয়ার পর ওর মা একা হয়ে পড়েন। শাশ্বতী বর্তমানে ওর মায়ের কাছেই, মায়ের বাড়িতেই মেয়ে বরকে নিয়ে থাকে। শাশ্বতী আগে চাকরি করত, কিন্তু এখন আর করে না। তবে মেয়ে আরেকটু বড় হয়ে গেলে আবার কিছু একটা করার চেষ্টা করবে। সেদিন অনুপমকে দেখে শাশ্বতীর খুব খারাপ লাগল। ওর এই অবস্থা সত্যিই কষ্টকর। পরের দিন ঐশীকে মায়ের কাছে রেখে আগের দিন অনুপমকে যেখানে দেখেছিল সেখানে যায়, কিন্তু ওকে আর দেখতে পায়নি। দিবাকর অনুপমের সব কথা শাশ্বতীর কাছে শুনেছিল। সেদিনকার কথাও শাশ্বতী দিবাকরকে বলতে যায়, কিন্তু দিবাকর বলে, এখন আমি খুব ব্যস্ত। গতকাল এক পাগলকে রাস্তার লোকজন ধরে এনেছে, ওর চিকিৎসার দায়িত্ব আমার ওপর পড়েছে। রাতে ফিরে তোমার কথা শুনব। শাশ্বতী দিবাকরের কাছে সেই পাগলের বর্ণনা শুনে বুঝতে পারে এটা অনুপম ছাড়া আর কেউ নয়। তাই দিবাকরের সাথে চেতলার মানসিক হাসপাতালে যায় এবং গিয়ে দেখে অনুপমকে বেঁধে রাখা হয়েছে। শাশ্বতীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অনুপমের করুণ মুখটা দেখে খুব কষ্ট লাগে। অনুপম নিজের মনে বকবক করছে আর মাথার জট পাকানো চুল ধরে টান মারছে। মাঝে মাঝে আবার চিৎকার করে কি যেন বলে উঠছে। একজন এসে ওকে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গেল। দিবাকরের উপর ওর চিকিৎসার ভার পড়েছে। শাশ্বতী তাতে খুব শান্তি পেয়েছে। দিবাকর খুব ভালো মনের মানুষ, তাই প্রাণ দিয়ে নিশ্চয়ই চেষ্টা করবে অনুপমকে সুস্থ করে তুলতে। অনেকদিন পরে শাশ্বতী গেল অনুপমদের বাড়িতে, অনুপমের এমন অবস্থার কারণ জানতে। বাড়িটাতে যেন আগের মতো আর জৌলুস নেই। সাজানো গোছানো বাড়িতে ভাঙন ধরেছে। অনেক ডাকাডাকি করার পর মধু কাকা, মানে অনুপমদের বাড়ির বহু পুরনো কাজের লোক বেরিয়ে আসে। প্রথমে মধু কাকা ওকে চিনতে পারেনি, পরে অবশ্য চিনতে পেরে শাশ্বতীর হাত দুটো ধরে কেঁদে ওঠে, বলে, ভেতরে এসো দিদিমণি, অনেক কথা আছে। ঘরের ভেতরের অবস্থাও ভালো নয়। বাড়িতে অনুপমদের মা বাবা কেউ নেই। শাশ্বতী মধু কাকার কাছে ওনাদের খবর জানতে চায়।
মধুকাকা বলে, তেনারা কি আর আছেন গো, দুজনেই মারা গেছেন ছেলের শোকে। প্রথমে বৌদিমণি, পরে দাদাবাবু। সোনার সংসারটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে গো। যবে থেকে অনুদাদা, মানে অনুপমকে মধুকাকা অনুদাদা বলেই ডাকে, ওই সংযুক্তা দিদিমণিকে বিয়ে করেছে, তবে থেকেই সংসার ভাঙতে আরম্ভ করে। অনুদাদা সংযুক্তা দিদিমণিকে খুব ভালোবাসত, কিন্তু ওই দিদিমণি অনুদাদাকে মন দিয়ে ভালোবাসেনি। দিনরাত সাজগোজ করে বাইরে বাইরে পার্টি করে বেড়াত। কত ছেলে বন্ধু ছিল গো তার, তা তোমায় কি বলবো। মাঝে সাঝে তো রাতেও বাড়ি ফিরত না, আবার মাঝে মাঝে নেশা করে বাড়ি ফিরত। দাদাবাবু বা বৌদিমণি কিছু বলতে গেলে তাদের তেড়ে মারতে আসত। অনুদাদা আস্তে আস্তে বদলে যেতে লাগল, ব্যবসা দেখা বন্ধ করে দিল, মদের নেশা ধরল। একদিন সংযুক্তা দিদিমণি কার সঙ্গে যেন চলে গেল আর পুলিশের কাছে বলে গেল, শাশুড়ি, শ্বশুর আর স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলাম। এরপর পুলিশ এসে ওদের তিনজনকেই ধরে নিয়ে গেল। শাশ্বতী জানে এটা ছিল সংযুক্তার প্রতিহিংসা নেওয়া। ও অনুপমকে কোনো দিনই ভালোবাসেনি। আসলে শাশ্বতীর থেকে অনুপমকে কেড়ে নেওয়াই ছিল ওর আসল উদ্দেশ্য। দাদাবাবুর চেষ্টায় ওরা পুলিশের হাত থেকে মুক্তি পেল ঠিকই, অনুদাদা একদম গুম মেরে গেল। বাড়ি থেকে বের হতো না, আর সবসময়ই মদে চুর হয়ে থাকত। মদ না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করত, মা বাবাকে মারধর করত, আমাকে দিয়ে মদ আনাত। আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। একদিন হঠাৎ করেই বাড়ি থেকে বকবক করতে করতে বেরিয়ে যায়। সেদিন বৌদিমণি হঠাৎ করেই মারা যান। অনুদাদাকে অনেক খোঁজা হয়েছিল, পাওয়া যায়নি। মায়ের মুখাগ্নি পর্যন্ত করেনি। ছেলের শোকে দাদাবাবুও বৌদিমণি মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা যান। সেই থেকে আমি এই বাড়ি আগলে বসে আছি। সেদিন চোখের জল ফেলতে ফেলতে শাশ্বতী বাড়ি ফিরে আসে। মনে ভাবে, একজনের প্রতি হিংসা কিভাবে একটা সংসারকে পুরো ধ্বংস করে দিল। এরপর চেনা কাউকে দেখলে অনুপম মাঝে মধ্যে চিনতে পারে, তবে নিজের মনে এখনও কথা বলে, হাসে, আর রেগে গেলে মাথার চুল ছেড়ে চিৎকার করে। আর 5টা পাগলের মতো পাগলের তকমা নিয়ে মানসিক হাসপাতালে রয়েছে, আর 5টা মানসিক রোগীর সাথে। তবে দিবাকর ওর চিকিৎসার কোনো ত্রুটি রাখেনি। শাশ্বতী প্রায় দিনই অনুপমের খবর নেয়। বেশ কয়েক মাস পরে দিবাকর এক রাতে খুব খুশি খুশি মুখে বাড়ি ফিরে শাশ্বতীকে জানায় অনুপমের সুস্থতার কথা। বলে, অনুপম এখন বেশ ভালো আছে, কথাবার্তা বেশ স্বাভাবিক হয়েছে, তবে বেশিরভাগ সময়ই মুখ ভার করে থাকে। আমরা ওর সঙ্গে সব সময় কথা বলে ওকে আরও স্বাভাবিক করতে চাই। ওকে ওখানকার অন্যান্য মানসিক রোগীর দেখাশোনা করার দায়িত্ব দিয়েছি। মনে হয় মাসখানেক বাদেই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং ওকে ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনে অনুপম খুব গম্ভীর হয়ে যায়। তুমি তো বললে ওর বাড়িতে এখনও মধুকাকা আছেন, ওনাকে না হয় খবর দিয়ে ওনার হাতে ওকে তুলে দেওয়া হবে। কথাও অনুপমকে বলা হয়েছে। ও কোনো উত্তর দেয়নি, তবে ওর যে সবার কথা মনে আছে সেটা বোঝা গেল। শাশ্বতী জানতে চায়, কি শুনে বুঝলে? দিবাকর বলে, অনুপম ওর মা বাবার নামধাম সব একদম ঠিকঠাক বলেছে, এমনকি মধুকাকার কথাও। বেশ হাসি খুশি লাগছিল ওকে। কিন্তু যখন শোনে ওর মা বাবা আর নেই, তখন থেকেই মুখ ভার করে নিজের মনেই বলে, আমার জন্য ওনারা মারা গেছেন, আমি খুব পাপী। এরপর হাসপাতালের কাজকর্ম করলেও আগের মতো আর হাসিটা মুখে নেই, মুখটা গম্ভীর করে রয়েছে। জানো তো, কাল তোমার কথাও আমাকে বলেছিল। আমি তোমাকে যে চিনি বা তুমি আমার স্ত্রী সেটা আর বলিনি। ও যে তোমার সঙ্গে অন্যায় করেছে তার জন্যেও আফসোস করছিল। হঠাৎ করেই দিবাকর শাশ্বতীকে বলে, যাবে কালকে অনুপমকে দেখতে? শাশ্বতী অবাক হয়ে দিবাকরের দিকে তাকিয়ে থাকে অনুপমের কথা শুনে। পরে বলে, না, যাব না। তুমি ওকে জোর করে বাড়ি পাঠিয়ে দাও। ওখানে মধুকাকা একা বাড়িতে রয়েছে, ওখানে গেলে ওর ভালো লাগবে। এরপর অনুপম নিজের থেকেই বাড়িতে ফিরে যেতে চায়। সেই শুভক্ষণ এসে যায়। এই হাসপাতালের সবাই ওর জন্য মন খারাপ করে। দিবাকর তাদের কথা দেয়, ওকে এখানে আবার ফিরিয়ে আনা হবে, তোমাদের সাথে সময় কাটাতে, তোমাদের বন্ধু করে।
দিবাকরের চেষ্টায় অনুপম এই হাসপাতালে একটা কাজ পায়। এখন প্রতিদিন এখানে সকালে আসে আর ফিরে যায় রাতে। ওর সেবায় অনেক মানসিক রোগী আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। শাশ্বতী একবার দূর থেকে ওকে দেখেছিল। আগের মতো সেই রূপ নেই, আর আগের মতো সেই প্রাণোচ্ছলও নেই। তবে ও যে সুস্থ তাতেই খুশি। সামনে গেলে যদি ওর কোনো ক্ষতি হয়, তাই ওর সামনে যায়নি। মনে মনে দিবাকরকে ধন্যবাদ দেয়। যাক, এতদিনে অনুপম পাগলের তকমা ছেড়ে স্বাভাবিক জীবনে প্রবেশ করেছে, এটা দেখে শাশ্বতী খুব খুশি। আমার লেখা ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।